পর্যন্ত আমি আমার আশার পরিত্রাণ খুঁজে পাবো কিনা, সাধু কাকা আমার মনের মধ্যে কি খড় করে গেল। আমি কে, আমি কি, আমি কেন কেন সাধু কাকা আমাকে খোকা বাবা বলে ডাকলো? কেন কেন কেন? এই যে খোকা বাবু, এই বয়সে কি মায়ের কোলে শুয়ে শুয়ে মাপ খাবে নাকি? কি রচনা তুই? দেখতে এলাম যে খোকা বাবুর চাকরির খুশির খবর পেয়ে সাধু কাকা কোন জোরে নৌকা বাঁধলো। তার মানে জলের মতন পরিষ্কার। এটা কিন্তু মজা করার কথা নয় রচনা, তোর মুখের ভাষাটা একটু সংযত কর। আরে বাবা, অসংযতের কি দেখলে তুমি? কি দেখলাম না তাই বল। দাদার সঙ্গে কেউ মজা করে এই ভাষায় কথা বলে? দাদার সঙ্গে না বললেও মনের মানুষের সঙ্গে নিশ্চয়ই বলা যায়। আমি কিন্তু তোর সেই মনের মানুষ নই। তবে কি ওই তাল গাছটা ধন্যী পুরুষ তুমি। তোমাকে হাজার আকার ইঙ্গিতেও আমি বোঝাতে পারলাম না যে আমি তোমায় ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। রচনা, তুই কি পাগল হয়ে গেছিস? আমরা ভাই বোন। আবার তুমি ভুল করলে স্বাধীনদা। আমরা একসঙ্গে বড় হয়েছি ঠিকই, কিন্তু এক মায়ের পেটে ভাই বোন নই। তার মানে? আরে বুদ্ধু অফিসার, বাবা তোমায় মানুষ করেছে আর আমি তোমায় ভালোবেসেছি। ব্যাস, লেটার চুকে গেল। চুপ কর রচনা, সত্যি করে বল তুই এসব কি করে জানলি? সে কথা তোমার জানার দরকার নেই। তুমি শুধু এইটুকু জানলেই হবে যে আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তোর কথা যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি, আমি কে? আমার ধ্যানের দেবতা, আমার প্রেমের ফোঁটা প্রথম রাজকুমার। না, এ হয় না, এ হতে পারে না। আমাকে জানতেই হবে তোর কথা সত্যি না মিথ্যা। যদি সত্যি হয় তাহলে আমার প্রকৃত পরিচয় কি, আমি কে? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা, তুমি তো আমার জীবন, তুমি তো আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাঁচবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। যা এখন সম্ভব নয় তা নিয়ে আমি কল্পনা ফাঁসলে যাই না। আমি চাই বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে প্রকৃতি সত্যকে উদ্ধার করতে। আর তা যখন না পারছি ততক্ষণ আমার খেয়ে ঘুমিয়ে শান্তি নেই, কিছুতেই শান্তি নেই। তোমার খেয়ে ঘুমিয়ে শান্তি সেদিনই আসবে যেদিন তুমি আমাকে আবেগের বশে জড়িয়ে ধরে বলবে, রচনা আমি তোকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমি আমার জীবনে যেটা পেয়েছি সেটাই আমি আমার হাতের মুঠোয় পেয়েছি। পাইনি শুধু ওই মাস্টারের স্ত্রী সুন্দরী প্রতিমাকে, যা
আমার তীব্র যন্ত্রণা আজ আমায় 20 বছর পুড়ে পুড়ে খাচ্ছে। যার তাজা যৌবন আমি পাইনি, তোরই তাজা রক্তে আমি আমার পিপাসা মেটাবো। তাই তাকে আমার চাই। তোমার সব চাওয়া পূর্ণ হবে না হয়তো ড্যাডি। What do you mean? I mean, ও বস এত সহজে ভাঙবে বলে মনে হয় না। লোভের কোপ সহজে গিলবে বলে মনে হয় না। এত অল্প বয়সে মৃত্যুর হাতছানি অবিবেক করে হয়তো ধর্মঘট চালিয়ে যাবে। এই ধর্মের হাতকে ভাঙতে অধর্মের আশ্রয় নয়। ড্যাডি! Yes! আমি রুদ্র প্রতাপ সেন শর্মা। আমি রুদ্র প্রতাপ সেন শর্মা। ওই শ্রমিক নেতার বাড়িতে আর কে কে আছে? এক ভাই আর এক বোন। তা দেখতে কেমন? আরে বয়স কত? বয়স হচ্ছে 19-20 আর রূপে পরীকেও হার মানায়। আর যৌবন আষাঢ়ে নদী জুকুল ঝাপানো প্লাবন। আরে বলি জিভে জল আসছে নাকি? রকিকে দিয়ে ওটাকে তুলে নিয়ে এসো। তারপর তারপরও কি করতে হবে সেটা বলে দিতে হবে নাকি? আরে এর আগে কি ওই কচি মুরগির নরম মাংস খাওনি? কিন্তু এবার মুরগির কষা মাংসটা একটু ঝাল লাগবে বস। একই রকি তুই হঠাৎ এখানে? তোকে না আমার বাড়িতে আসতে বারণ করেছি। জানি বস, তাই তো অফিসে গিয়েছিলাম। ওখানে আপনাকে না পেয়ে বাড়িতে আসতে বাধ্য হলাম। কারণ চন্দনপুর থানায় এক নতুন অফিসার এসেছে, যার নাকি পেছনেও দুটো চোখ আছে। আমাকে না জানিয়ে কোন সাহসে এ ওসি পাঠায়? ওরা পরে চিন্তা করা যাবে ড্যাডি। এখন ওই শ্রমিক নেতার ব্যাপারটা নিয়ে চিন্তা করুন। তাই তো ছেলের নাম করে আমি ভেট দিয়ে গিয়েছিলাম। ভেট তো নিলেন না, উল্টে অপমান করে আমাকে তাড়িয়ে দিল। What? ওরে এত বড় সাহস যে কিনা আমার লোককে। ইয়েস বস, আরো বলেছে আজ প্রথম দিন, তাই ছেড়ে দিচ্ছি। সেকেন্ড দিন এই প্রস্তাব নিয়ে এলে 6 মাসের জন্য লোকাবে বাস করতে হবে। দীপিকার পাখা গোজায় পরিবার তরে। আরে রকি, তা ওই শুয়োরের বাচ্চাটার নামটা কি? স্বাধীন দত্ত। কে কে স্বাধীন দত্ত? শুনেছি ও নাকি রিস্কাওয়ালার ছেলে। ওর হাতে আমি রিক্সার হ্যান্ডেল ধরিয়ে দেব। ও বুঝে উঠতে পারেনি কলিকা। বুঝে উঠতে পারেনি যে কোন বিষাক্ত কেউ উঠতের লেগেও পা দিয়েছে। তাহলে কি শ্রমিক নেতার ব্যাপারটা কয়েকদিন পেছিয়ে দেবো ড্যাডি। চ্যালেঞ্জের জবাব দিতে হয় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে। ওই শাড়ি পরে ঘোমটা নিয়ে বাড়িতে বসেছে কেন? মনে রেখো ভীষণ, তোমার মাথার উপর এখন এই রুদ্র প্রতাপ নামক ছাতাটা আছে। ওকে ড্যাডি, তোমার আশ্বাস পেলে আমি দুর্গমগিরি লঙ্ঘন করতে পারি। সামান্য পুলিশ অফিসার, প্রয়োজন হলে ওর গলার চেপে ধরে আমি ও দুধে দাঁত দুটো তুলে নেব। বস, আমি তাহলে হ্যাঁ শোন, তুই হুটহাট করে বাড়িতে আসিস না। তোর সাথে আমার যা কথা হবে সব অফিসে। কারণ আমি চাই
আমার এই বাড়িটা পবিত্র মন্দির হয়ে থাকে। তা থাক, কিন্তু বস, মন মন্দিরটা যেখানে অপবিত্র নরক হয়ে আছে, সেখানে বাড়িটাকে পবিত্র রাখা এত সহজ নয়। সেটা আপনার ব্যাপার, আপনি এ বুঝুন। আমি চলি স্যার। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সারা শুয়োরের বাচ্চা, শালা শালা সামান্য একটা গুন্ডা হয়ে আমাকে জ্ঞান দিয়ে আর দিয়ে যাবেই না বা কে? অলিকা কাল বেশ ভালো ভালো যা বলতে ভুলে গেলাম। বলে ওরে বাবা বিশাল, বলে বলে ওই কচি মুরগির নরম মাংসটা তুই একা খাস না, তোর এই হতভাগা বাবাটার কোথাও একটু মনে রাখি। আয় দাদি, একি তুমি এখানে একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতো হাসছো কেন? তাতে কি হয়েছে রে মা? তোমরা তো 3 ভাই বোনে বড় হয়েছো। আজ এবার আমি মরলেই বাকি আর পাগল হলেই বাকি। ও দাদি, ফাদার ডোন্ট টক দিস। তুমি কেন মরার কথা বলবে? কেমন বয়স হচ্ছে তোমার? তা অবশ্য ঠিকই বলেছো মা। তোমাদের মা মারা যাওয়ার পর দাদি, আবার তোমার বিয়ে করা উচিত ছিল। তা অনেকেই বলেছিল রে মা, কিন্তু তোমাদের এই 3 ভাই বোনের কথা আর ওই দেশের হাজার হাজার নিরন্ন মানুষের কথা মাথায় রেখে দাদা, তুমি সন্ন্যাসীর মতো সারাটা জীবন কাটিয়ে দিলে। সবার জন্য তোমার এই ত্যাগ তিতিক্ষা। না মা না, এটা তো আমার কর্তব্য রে মা। দাদি, জানি না জীবনের শেষ দিন পর্যন্ত এই হাজার হাজার মানুষের কথা আর তোদের 3 ভাই বোনের কথা চিন্তা করে কতটা পালন করতে পারি রে মা, কতটা পালন করতে পারি। ড্যাডি, তোমার এই সন্ন্যাস জীবন কিন্তু আমার জন্য নয় ড্যাডি। আমি চাই এই আমার যৌবনের নাগরদোলায় সমস্ত যুব সমাজকে ভাসিয়ে ভাসিয়ে দুলিয়ে দুলিয়ে একেবারে শেষ করে দেওয়া। আর তারা যখন যৌবনের নেশায় মাতাল হয়ে যাবে, তখন আমার জীবন ভরে থাকবে হাসি, গান আর আনন্দে। আমার কাছে জীবন মানে only mystery, romance and enjoy। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। दुनिया में लोगों को धोखा कभी हो जाता है, आंखों में यारों का दिल खो जाता है। এটা বাড়ি না সিনেমা হল? এই যে দাদা, আমাদের সংসারে এরকম চলছে তো। কি বললে? চলে, চিন্তা করবেন না, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। ঘন্টা বেশি বাজাবেন না, বেশি বাজালে না আমি কিন্তু। তুই রেগে গেলে ফলো ফলো জায়গা দেখে কামড়ে দিবি, এই তো? আপনি তাহলে
মনের কথা বুঝতে পারেন? তা বলুন, এই বেশি ঘন্টা বাজাবার কারণটা কি? তার আগে তুই বল, তুই এখন এখানে কেন এলি? নাও কথা, এই আমি হলাম ওই স্যারের আর আপনার কেয়ারটেকার। হোয়াট ননসেন্স! এই আমি আপনার পাশে সব সময় থাকবে না তো থাকবে কে? ও আপনি যত ইংরেজিতে গালাগালি দিন, আমি কিন্তু আপনাকে ওই চোখে চোখে রাখবই। এই নইলে ধরুন এই সেই দিনের মতো যদি কেউ সামনাসামনি ধাক্কা মেরে এই আপনার কিছু নষ্ট করে দেয়, তাহলে স্যার আমাকে আস্ত রাখবে। ডোন্ট টক রাবিশ। যা যা যে গাড়ি বার করতে বল, আজ আমি নিজেই ড্রাইভ করব। সে কি, আপনি মেয়ে মানুষ? তার চেয়ে চলুন আমি আপনার গাড়িতে যাই, হাজার হোক আপনার নিরাপত্তা বলে কথা। ঘন্টা, বি কেয়ারফুল ঘন্টা। ছাগল চড়ানো আমার নেশাও নয়, পেশাও নয়। কি আমি একটা ছাগল? তার চেয়ে অধম। যা যা কথা মতো কাজ কর, নইলে আমি রেগে গেলে কিন্তু এই আমরা ভালো জায়গা থেকে কামড়ে দেবেন না, তোর ঘরটাই আমি মুটকে দেব। কি আপনি মেম সাহেব হয়ে ওই বাঁশবাগানের পেতনির কাজটা করবেন? পেতনি? হোয়াট ইজ পেতনি? হোয়াট ইজ পেতনি? এই আমাদের গ্রাম বাংলায় এই অতীব সুন্দরী মেয়েদের এই পেতনি বলে ডাকা হয়। যদি বলেন তো এবার থেকে আমি আপনাকে পেতনি দিদি বলেই ডাকবো। নো, আই এম মিস প্যামেলা। হাজার যুবকের মনের মক্ষীরানী প্যামেলা হয়ে থাকতে চাই। আমার কাজ নিত্য নতুন যুবককে আমার প্রেমের নাগরদোলায় দুলিয়ে 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 হতাশার নদীতে ফেলে দেওয়া। আর তারা যখন নদীতে হাবুডুবু খাবে, তখন আমি বলবো, বিচ্ছু মে রহনা না বড় জহরিলি আকমারে কম সে কমরিয়া সালে ঠুনকে से लख मारे बिच्छू मेरे नैना बरसरीली अख मारे कम से कमरिया साली एक ठुनके से लख मारे नोट हजारों के खुला छुट्टा कराने आई हुस्न की तीली से मेरे चिल्लम जलाने आई आए चिकने छुप के आती कौवा चरा के आई चिकने जमीन छुप के आती कौवा चरा के आई चिकने जमीन छुप के आती कौवा चरा के आई चिकने जमीन छुप के आती कौवा चरा के आई। ওরে বাপ রে বাপ রে বাপ রে বাপ রে বাপ, মেয়ে তো নয় যেন না থাক। এই ছোট্ট মুখে এই বড় কথা মানায় না। তবে হ্যাঁ, বাপেরও বাপ আছে, তার কারণ সেই দিনের সেই প্রতীক মিত্র। আমার এই অহংকারী মেম দিদির সব অহংকার একদিন না একদিন ভেঙে চুরমার হয়ে যাবে, আর সেদিন আমি নাচবো। এই নেচেলে নেচেলে আমার হৃদয় নেচেলে লিয়েলে লিয়েলে এমনি নিজে লিয়েলে জঙ্গি যা রে জঙ্গি যা রে জঙ্গি যা নেচেলে ভেঙে গেছে আমার স্বপ্ন, স্বাদ, আশা, ভালোবাসা, আমার সব কিছু ভেঙে গেছে। তবে অতীত আমার অতীত জানতে পেরে সে ভ্রান্তর মতন কোথায় যে ঘুরে বেড়াচ্ছে কে জানে। তবে প্রতীককে আমি সব কথা জানি কি ভুল করেছি। না না না, কোনো ভুল আমি করিনি। তাকেই তো নিতে হবে তার বাবা দাদার মৃত্যুর আর তার মায়ের অসম্মানের প্রতিশোধ। তাকে যে ন্যায়ের প্রতীক হতে হবে, তাকে যে অন্যায়ের বিরুদ্ধে প্রতীক হতে হবে, তাকে যে ধর্মের প্রতীক হতে হবে। আমার মাথায় ঘুরছে, আমার চোখ বন্ধ হয়ে আসছে। অবশ্য
কে 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 তুমি? আমি তোমার স্বামী প্রতিমা, মাস্টারমশাই। আমার স্ত্রী হয়ে তুমি এমন আত্মপ্রবঞ্চনা করছো কেন? তবে আমি কি ভুল করেছি? আত্মপ্রবঞ্চনা নয় বলতে চাও? ঘরে বসে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা ছাড়া আর কি বলে বলো প্রতিভা? তাহলে আমি কি কোনো ভুল করেছি? ছেলেকে অনেক ক্ষেত্রে পাঠিয়ে মায়ের হাহাকার করাকে আত্মপ্রবঞ্চনা বলে কি? আমি মা হয়ে ছেলেকে যুদ্ধে পাঠিয়েছ, এবার চাণক্যের মতো বুদ্ধি জোগাও, প্রেরণা মায়ের জোগাও, তবে তো ছেলে যুদ্ধে জয়ী হবে। তুমি কি চাও না যে তোমার ছেলে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে, পাপাচারের বিরুদ্ধে যুদ্ধ করবে? এটা তো সব বাবা মায়ের মতো, আমিও তো চাই প্রতিমা। কিন্তু কিন্তু কি? কিন্তু কিন্তু আমি তো আমার সংসারে মৃত্যু দেখতে পারবো না। আমার প্রতিকে, আমার প্রতি সত্যের জন্য কৌশল্য 14 বছর রামকে ছেড়েছিলেন। জননী গান্ধারী তার চোখের সামনে এক এক করে তার শতপুত্রের মৃত্যু দেখেছিলেন। আমার সংসারের মৃত্যু আমি কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। না, আমার হৃদয়ের দাড়ি পাল্লায় একদিকে পৃথিবী, অন্যদিকে পথিক, তাতেও আমার পথিকের পাল্লা বাড়ি। না না, সব কিছুর বিনিময়ে আমি আমার পথিককে হারিয়ে বাঁচতে পারবো না, আমি বাঁচতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। প্রতীককে হারাতে হবে এমন অলৌকিক কথা আপনার মনে এলো কেন মাসিমা? ও আনন্দ, এসো বাবা এসো, বাড়ির সব ভালো আছে তো? কি করে আর ভালো থাকবে মাসিমা? যে প্রতীককে আমি আমার আদর্শ বলে মনে করি, সেই প্রতীক যদি আজ... কেন, কি হয়েছে প্রতীকের? ইদানিং কেমন যেন হয়ে গেছে, মুখে হাসি নেই, সব সময় কি যেন চিন্তা করে। আর আমার বাবার নাম শুনলে... তোমার বাবার নাম? প্রখ্যাত ইন্ডাস্ট্রিজ রুদ্রপ্রতাপ সেন শর্মা। কি হলো মাসিমা, আপনি চমক করলেন কেন? চেনেন নাকি আমার বাবাকে? নাম মানে আমি তোকে চিনি না, তবে নাম শুনেছি, বিখ্যাত নাম তো। হ্যাঁ মাসিমা, সমাজসেবী হিসাবে আমার বাবার তুলনা হয় না। গরিবের মানুষের দুঃখে তার প্রাণ সর্বদাই কেঁদে ওঠে, তাই তো অকারণে দান ধ্যান। আনন্দ, তুমি বসো বাবা, তুমি বসো, প্রতীক এক্ষুনি এসে পড়বে, আমি তোমার জন্য জানি। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি না। বাবার নাম শুনলে প্রতীকের মতো মাসিমাও কেমন যেন হয়ে গেলেন। সব মিলিয়ে একটা রহস্যময় অন্ধকার জমাট পেটে আছে, কিন্তু কি সেই রহস্য? সব রহস্যের লক্ষ্য ভেদ করবি এত তীরন্দাজ তুই আনন্দ। কিন্তু এটা মিথ্যে নয় যে মানুষের অসাধ্য কিছুই নেই।
না মিথ্যা। এই বিজ্ঞানের যুগে মানুষের অসাধ্য অনেক কিছুই আছে, আর তা যদি না থাকতো তাহলে ঈশ্বর বলে মানা হতো না। তুই ঈশ্বর মানিস? নিশ্চয় মানি। ঈশ্বরকে অস্বীকার করা মানে নিজেকে যে অস্বীকার করা রে। যাক, একটা সত্যি কথা আমাকে জবাব দিবি? তুই কি আমায় কোনোদিন মিথ্যা কথা বলতে শুনেছিস? যা হঠাৎ প্রশ্ন করছিস। তাহলে বল, তুই কেন আমাকে এভাবে এড়িয়ে চলছিস? কি এমন অপরাধ করেছি আমি? আনন্দ, ওই একটা কথা আমি নিজেকে করেছিলাম, একটাই প্রশ্ন, কিন্তু কোনো উত্তর আমি পাইনি। কেন আমি হারিয়ে যাচ্ছি? কোন অতলে আমি হারিয়ে যাচ্ছি? কোন সর্বনাশ আমার দুশ্চিন্তায় কাজ করছে? আর কেনই বা আমি? কত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিলি বল। কিন্তু আমি এক রহস্য ভেদ করতে এসে আরেক রহস্যের মধ্যে জড়িয়ে গেলাম। কিন্তু তোর কথা মতো আমি কাজ করব, কারণ তুই আমার আদর্শ। তোকে সাহায্য না করে আমি আমার বিবেকের কাছে ছোট হতে পারবো না রে বদি, ছোট হতে পারবো না। আদর্শ, বিবেক, মনুষ্যত্ব এই ঘুণধরা সমাজে ওগুলো নেই। ওগুলো শুধু কথার কথা। তাই ওই সস্তা সেন্টিমেন্টের কথা বলে আমাকে আমার লক্ষ্যে পৌঁছে যেতেই হবে। আমি পরশুরামের কঠোর নিক্ষিপ্র কবির বিশ্ব, আমি বসন্তি শান্ত উদর, আমি হল পল্লব স্কন্ধে, আমি উবড়ায় ফেলিব অধিক বিশ্ব, অবহেলে নব সৃষ্টি মহানন্দে। কিন্তু কিসের এত উল্লাসের হাসি? উল্লাস নয় মা, উল্লাস নয়, এ আমার প্রতিজ্ঞার নাগপাশ। আশেপাশে লক্ষ্যবস্তু ভিড় করতে গিয়ে তুই তোর মাকে ভুলে যাচ্ছিস না তো বাবা? জননী আমার তুমি, পৃথিবী আমার, তোমার চরণ ছুঁয়ে বন্দনা গায়। হাজার বছর পরে যদি আমি আসি ফিরে, তোমারই কলেতে মাগো পাই যেন ঠাই। ও মা, ও মা, ও মা। দেখালে জগৎ আলো ভুলি কি করে? ও 10 মাস 10 দিন গর্ভে ধরে, দেখালে জগৎ আলো ভুলি কি করে? তোমারই কোলের পরে মাথা রেখে বারে বারে আমি যেন তোমাকে ভুলে না যাই। ও মা, ও মা, ও মা, ও মা। চলে গেছে বাবা। আমার কথা কি তোর মনে আছে বাবা? মনে ছিল মা, আজও আছে, থাকবেও চিরকাল। কিন্তু আমার প্রতিদ্বন্দ্বী যে এই সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি, দেশ জুড়ে তার কারো হাতের বিস্তার আর সন্তান সন্ততি। আনন্দ কি চলে গেছে বাবা? হ্যাঁ মা, কর্তব্যের নাগপাশে বন্দি আমি এই যুগের লক্ষণ। তাই তো ওই নাগপাশ থেকে মুক্ত হতে ওই আনন্দ নামক গরুর পাখিটার সাহায্য আমার প্রয়োজন। তাই তো আমি তার উপর একটা ভার দিয়ে তাকে আমি পাঠিয়ে দিয়েছি। কিন্তু আনন্দ তোকে কি সাহায্য করবে বাবা? সে তো নিজেই তো একটা রুদ্রপ্রতাপের ছেলে। কাটা ছাড়া যে কাটা চলা যায় না মা, তাই ওই আনন্দকেই কাটা করে রুদ্রপ্রতাপের বড় ছেলে বিশান আর মেয়ে পামেলা নামক কারদুরকে আমি তুলবো। তারপর ওই ডাল পাড়াবি
মাগো তোর বাবা দাদা তাদেরও সন্ধান আমি করে চলেছি মা। তোমার ধ্যানের সঙ্গে নিয়েই তাদের আমি পাতি পাতি করে কোনো সন্ধান পাইনি, কিন্তু একদিন না একদিন আমি তাদের খুঁজে বের করবই। আমি কি দেখতে পারবো তোদের সেই সমুদ্র সকালের মিলিত সমান? পারবে মা, নিশ্চয়ই পারবে। শয়তানের রক্তে রক্তস্নাত হয়ে সেই মিলন সমুদ্রে মিলিয়ে হওয়ার জন্যই তো আমি দিগ্ভান্ত উল্কার মতো এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছি। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না না রে বাবা, না, তোর জীবনের বিনিময়ে আমি কিছুই চাই না রে। বলে তুমি তোমার প্রতীককে ফেরাতে পারবে না বাবু। নদীর চল হয়ে গেলে যেমন তার গতিকে ফেরানো যায় না, বন্দুকের গুলি হাতে টিল ছোড়া হলে যেমন তাকে তার শ্বাস থেকে ফিরে আনা যায় না, ঠিক তেমনি তোমার ওই প্রতিকার যেখানে লেগে গেছে সেখান থেকে আর এক পাও ফিরে আসতে পারবে না বাবু, এক পাও ফিরে। কিন্তু আমার যে বড় ভয় করছে বাবা, আমার যে বড় ভয় করছে। ভয় কিসের মা? তোমার বুকের রক্ত আর চোখের জল দিয়ে গোড়ায় প্রতীক করে নুনের পুতুল নয় যে এত সহজে গলে যাবে। আশীর্বাদ করো মা, আমি যেন ওই সময় সংসারের বুকে দাঁড়িয়ে জীবন মৃত্যুকে তার পায়ের ভিত্ত করে ওই শয়তানদের রক্ত তোমার পূজা শেষ করতে পারি, আর তার জন্য যদি প্রয়োজন হয় আমি যেন হাসতে হাসতে মৃত্যুকে আলিঙ্গন করতে পারি। মাগো, মহাবিদ্রোহী রণকান্ত আমি সেদিন হল শান্ত, তবে উৎপীড়নের খণ্ডন একাদের মধ্যে ধরবে না, অত্যাচারীর খড়গ জীবন ভীমরণভাবে রণবে না। মহাবিদ্রোহী রণকান্ত আমি সেদিন হল শান্ত, আমি সেদিন হল শান্ত, আমি সেদিন হল শান্ত। মা বাবা সমস্ত দায়িত্ব তুমি একেবারে নিজে মাথা পেতে বহন করছো দাদা। ওই জন্যই তো তোদের আমার এত ভয় হয়, পাছে তোদের কোনো বিপদ আপদ। দাদা আমরা এখন যথেষ্ট বড় হয়েছি, আমরা সেই আগের মতো ছোট নেই। এখনো কি তুমি সেই আমাদেরকে বুক দিয়ে আগলে রাখতে চাও? পাপিয়া বড়দা, আমার কাছে তাদের সন্তান যেমন চিরকাল ছোট্টই থাকে, তোরাই ঠিক তেমনি আমার কাছে সে ছোট্টই আছিস। এই জন্য তো ছোটটা কি ছুটে হলো না, তোমার আদর পেয়ে পেয়ে ছোটটা একেবারে বাদু হয়ে গেছে। আমার সন্তান স্বরূপ ভাইদের আমি আদর করব না তো কে করবে বল? তোরাই যে আমার আশার আলো আর শোকের সান্ত্বনা। তাই বলে ভাইকে কোনো কাজ করতে দেবে না? করবে রে, করবে। সম্মানজনক চাকরি পেলে সে নিশ্চয়ই করবে, কিন্তু কোনো অসম্মানের চাকরি আমি আমার ভাইকে করতে দেব না। কিন্তু দাদা তোমার কারখানা বন্ধ, ছোটটা বেকার, আমাদের সংসারটা কেমন করে কি করে চলবে? সে আগের মতো চলবে রে বোন, বর্দা এখন বেঁচে আছে। আমি জানি বাবা, জানি দাদা, জানি তুমি নিজে দেনা দেয় আকণ্ঠ ডুবে গেল, তুমি যে কখনো কোনোদিন আমাদের কোনো কষ্ট হতে দেবে না বর্দা, কোনো কষ্ট হতে দেবে না। কিন্তু কোনো কিন্তু না রে বোন, মৃত্যু সূর্যা মাকে আমি কোথা দিয়েছিলাম যে তুই ভাই বোনকে আমি স্থানে মানুষ করে তুলবো, তবু তোদের সেই বর্দাকে একটু জীবন রক্ষা করবো না। বর্দা দয়া করে জীবন দিতে যাবেন না, কারণ আপনি না থাকলে আপনার এই আদর বান্দর বান্দর দিকে বুঝবে কে? কি কেন? তুমি তো আছো, তুমি কি পারবে না আনন্দ আমার অবর্তমানে আমার এই দুটি ভাই বোনদের একটু দায়িত্ব নিতে? না বর্দা, এসব আদর বান্দরের জন্য সোনার খাঁচা দরকার। তার মানে আমি বাঁধি আর ছোটটা বাঁদর তোমার বিচারে? বলছে বলুক না, বান্দরা তো সমাজে অনাদিত নয়। ও তাহলে তুমি এখন থেকে ওর দলে? না রে বোন না, আমি কারো দলে নই, আমি নিরপেক্ষ। তাই আমার উচিত
এই মুহূর্তে স্থান ত্যাগ করা। যাও যাও, তাড়াতাড়ি যাও, বাজারটা করে নিয়ে এসো, নইলে আবার দেরি হয়ে যাবে। কটা বাজে সে খেয়াল আছে? আরে যাও। তাই তো, কোথায় কোথায় কখন যে এত বেলা হয়ে গেছে তা আমি নিজেই বুঝতে পারিনি। তোরা কোথা বল, আমি বাজারে চললাম। আরে কায়দা করে তো দাদাকে সরিয়ে দিলে, এবার দেখাচ্ছি মজা। আমাকে বাঁধরি আর ছোটটাকে বাদুর বলা ফল তোমাকে। আরে যতই তুমি গোবরে কামড় জড়াও, ছেলেদের তুমি কিছুই করতে পারবে না, কারণ এটা পুরুষ স্বাধীন সমাজ। হ্যাঁ তাই নাকি? তাই পুরুষ স্বাধীন সমাজে মাথার উপর দাঁড়িয়ে আমি তারও সঙ্গে চিৎকার করে বলবো। চিৎকার করতে হবে কেন? এবার আমি এসে গেছি, এবার আস্তে আস্তে বলো, আমি তোমার কথা মন দিয়ে শুনবো। কি? কে তুমি? দাঁড়াও, মনে করি। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি হলাম রণিত দত্ত, আমার দাদা স্বাধীন দত্ত। তোমরা আমার দাদাকে দেখেছো? কে তোমার দাদা? তোমরা আমার দাদাকে চিনলে না? ধরো এই যে তোমরা দুজনে এখানে প্রেম করছো। কে বললো আমরা প্রেম করছি? না না, করোনে, কিন্তু ধরে নাও প্রেম করছো। এই তোমাদের মতন প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে যে মহাপুরুষ হাত পেতে ঘুষ নেয়, আমার দাদা সেই মহাপুরুষ, এই দেশের সুনামধন্য পুলিশ অফিসার মিস্টার স্বাধীন দত্ত। আপনি একটু মাল খেয়েছি। আরে মশাই, এই দেশের যত চরিত্রহীন লম্পট মাতাল আছে না, তাদের অধিকাংশই কোনো নামি দামি ভাই কিংবা ছেলে কিংবা। কি বলছো তুমি? পাপিয়া, তুমি এখানে বিদায় করে বাড়ি যাও, আর আমি এখন চলি, কারণ এনার সঙ্গে বকতে গেলে মাথায় আমার আবার যন্ত্রণা শুরু হয়ে যাবে। চলি পাপিয়া, এসো। হ্যাঁ চলো চলো। দাদা বোধহয় রাগ করে চলে গেল, কিছু মনে করে না বল, এখানে আসাটাই আমার ভুল হয়েছে। আর হবেই না বা কেন, আমি হলাম গে সালা অল্প বয়সে এই চড় পাকা ছেলে। রকি, যত তাড়াতাড়ি পারিস এই চোরটাকে রান্না করে ফেল। এই শালা লাঙ্গল, রাস্তায় দাঁড়িয়ে ভদ্রলোকের মেয়ের সাথে মজা কি হচ্ছে না? দেবো দেবো শালার কলারটা ঘুরিয়ে। কি করছো? ওকে মারছেন কেন? ওকে মারছেন কেন? সত্যি তো রকি, মধুভরা মৌচাক থাকতে তুই আমরা চুষবি কেন? যা, এই মৌচাকটার উপর তুই ঝাঁপিয়ে পড়। খবরদার খবরদার বলছি, আর এক পায়ে গ্যাস পেলা বলে দিচ্ছি, নইলে এক্ষুনি আমি চিৎকার করবো। খবরদার খবরদার বলছি। এসো এসো, দেখি তোমার ফুলুরি মতো নরম না কলাই ভাজার পারা শব্দ। এসো ওর হাতটা ছেড়ে দে, নইলে তোকে আমি। রকি, এই শালাকে তাড়াতাড়ি উচিত শিক্ষা দিতে গাড়িতে আয়, আমি ততক্ষণ এই সুন্দরীকে নিয়ে। সাবধান, মুখ সামলে কথা বলুন, নইলে ঘুষিতে তোমার মুখ পাবে। চিৎকার করে করে লাভ হবে সুন্দরী, শুধু শুধু গোলা বেতা হবে। রকি, তুই শালাকে কুপিয়ে একদম সোজা করে দে, আমি সুন্দরকে নিয়ে ততক্ষণ বাগানে বাড়িতে ঘুরবো, দুটা পার করে দিই। মোট
মাংস দিয়ে বিরিয়ানি তৈরি বানাবো। আর সেই বিরিয়ানি জানো ওগো, তোমরা কে কোথায় আছো? আমার বোনকে রক্ষা করো, বাঁচাও। তোমরা কে কোথায় আছো? বাঁচাও। কে যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলো। তোমার এই অবস্থা হলো কি করে? ভাই, যদি পারো তো আমার বোনটাকে বাঁচাও। কোথায় তোমার বোন? কি হয়েছে তার? শয়তানরা আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেছে। কি বলছো তুমি? ঠিকই বলছি ভাই, আমাকে মেরে তারা ওকে তুলে নিয়ে গেছে। কিন্তু তারা কারা? রকি গুন্ডার দল। রকি গুন্ডার দল? রকি? কিন্তু কে রকি? তার এত বড় দুঃসাহস হয় কি করে যে প্রকাশ্য দিনের বেলায় মেয়েদের অপহরণ করে? নিশ্চয়ই তার পেছনে কোনো কালো অদৃশ্য হাত আছে, যে হাত দেশের এমএলএ এমপি এমনকি মন্ত্রীদের পর্যন্ত কিনে রেখেছে। বাবু, আই এম সরি পঙ্কজবাবু, ও যারা সত্যি খবরটা পেও আমি আসার আগে শয়তানরা তাদের কাজ গুছিয়ে পালিয়ে গেছে। আমার কাছে দুঃখ প্রকাশ না করে যার বোন কিডন্যাপ হয়েছে আপনি তার কাছে দুঃখ প্রকাশ করুন দারোগা বাবু। তাহলে কার বোন হয়েছে? তাহলে কার বোন কিডন্যাপ হয়েছে? আপনি? হ্যাঁ কি রনিত, তুই তোর বোন কিডন্যাপ হয়েছে? তাহলে কি সে রচনা? রচনা নয় দাদা, এ আমার আরেক বোন, তার নাম পাপিয়া। কি নাম বলে তার? পাপিয়া। পাপিয়া? কিন্তু সে তো আমার বোন, তাকে আপনি চিনলেন কি করে? কি করেছে সেটা পরে জানলেও চলবে। তার আগে বলুন এই কিডন্যাপের পেছনে কে থাকতে পারে বলে আপনার সন্দেহ? বিশাল সেন শর্মা। আপনার এই সন্দেহের কারণ? আমার দাদা ওদের কারখানার একজন কর্মরত শ্রমিক। একজন শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে কারখানায় প্রায় 3 মাস ধর্মঘট চলছে। বিশাল সেন শর্মা আমার দাদাকে লোভের টোপ দেখিয়ে দাদার মন গোলাতে পারেনি, তাই সে আরো বড় বিপদের হুমকি দিয়েছিল। আমার ধারণা সেই থেকে হয়তো আপনার কথা আমার মনে থাকে পঙ্কজবাবু, আপনার দেওয়া কিন্তু বটেই, অন্যদিকে চেষ্টা কোন ত্রুটি হবে না। আমরা আমাদের একমাত্র আদরণীয় বোনকে ফিরে পাবো তো দারোগা বাবু, ও ছাড়া যে আমাদের আর কেউ নেই। আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখলেন পারেন পঙ্কজবাবু। স্থলে অন্তরকে যেখানে আপনার বোনকে লুকে রাখুক আমি তাই খুঁজে বের করবই। বেশ, তাহলে আমি এখন কি করবো দারোগা বাবু? কোন মুখে আমি এই সংবাদ দাদাকে দেবো? আমার দাদা যে বোন ছাড়া কিছু জানে না, এই খবর শুনলে হয়তো আমার দাদা পাগল হয়ে যাবে। তবুও তাকে সান্ত্বনা দিয়ে রাখতে হবে, কারণ বিপদের দিনে মাথাটা স্থির রাখাটাই। ও কি আমার মাথা ঘুরছে কেন? পঙ্কজবাবু, আপনি একটু রনিতকে ডাক্তার দেখিয়ে আপনাদের বাড়িতে নিয়ে যান। যথা সময় আমি আপনাদের থানায় ডেকে পাঠাবো। বেশ, আপনার উপরে আমার বোনের সমস্ত দায়িত্ব দিয়ে গেলাম। আপনি একজন আদর্শবাদী পুলিশ অফিসার, তাই আমার বোন নয় আপনার নিজের বোন মনে করে তাকে উদ্ধার করে হতভাগ্য দাদাদের মুখে ফিরিয়ে দিন দারোগা বাবু, ফিরিয়ে দিন। চলুন বাবু। রকি সেই নিশ্চয়ই কিষান সেন কথাগুন্ডা, নইলে তার এত সাহস হয় করে। রকি তুমি যে হো আর যেখানে লুকিয়ে থাকো আমার হাত থেকে তোমার নিস্তার নেই, ওরা তোমায় পড়তেই হবে। What are you? I am SDO P Center. No, Nihar. It is impossible. लेकिन रचना है। আরে বাবা, আমি তোমার খোঁজে থানায় গিয়েছিলাম, কিন্তু সেখানে দেখলাম তুমি ডিউটি দিয়ে বেরিয়েছো, তাই তোমাদের পুলিশের একসেট পোশাক পরে আমি তোমার খোঁজে বেরিয়ে পড়লাম। কিন্তু কেন? কি এমন দরকার যে তুই? একজন আমার চরম সর্বনাশ করেছে, তাই তো তার নামে আমি একটা ডায়েরি লেখাতে এসেছি। কিন্তু কার এত বড় সাহস যে তোর ক্ষতি করে? কি নাম তার? সেই চন্দনপুর থানার ওসি, নাম তার থাক রচনা, এটা আর কি মারা সময় নয়। কিছুক্ষণ আগে এখান থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, এনো তাকে উদ্ধার করতে হবে। কিন্তু অজুহাত না দেখিয়ে তুমি সত্যি করে বলো তো যে কেন তুমি বাড়ি ফিরে যেতে চাও না? কেন তুমি আমাকে এড়িয়ে চলছো? কেন তুমি থানায় রাত দিন এখানে করো? আমরা কি তোমার কেউ নই?
ও কোথায় বলে যাচ্ছে না তোদের সঙ্গে আমার সম্পর্ক কি এত সহজে ভুলতে পারি, কিন্তু সেদিন আমার কথার বাবার উত্তরগুলো তুমি মেনে নিতে পারোনি, এই তো? কিন্তু এটা বাবার দোষটা কোথায় তুমি বলতে পারো? যা সত্যি বাবা তো তাই বলেছে। বাবা তো তোমাকে রাস্তা থেকে কুড়িয়ে ওসব এখন থাক, কোথায় কোথাও না রেড়ে গেল, আমি এখন আসছি। কিন্তু আমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। তোমার জন্য আমার এই প্রেম প্রীতি ভালোবাসা ওগুলো দিয়ে তুই অন্য কাউকে নিয়ে সুখের সংসার করছ না। তোর সুখের জন্য আমি যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। না না না, হতে পারে না। তুমি যা কোনো সম্ভব নয়। তাই আজ আমরা যেমন আছি তেমনি নিবিড় সম্পর্কের বন্ধনে চিরকাল থাকতে চাই। তাই তোর কাছে আমার একটা অনুরোধ আছে, না তুই যেন আমায় ভুল বুঝিস না, তুই যেন আমায় ভুল বুঝিস না। পুলিশ অফিসার হয়েছে বলে তোমার এত অহংকার, কিন্তু তুমিও মনে রাখো অফিসার, আমিও তোমাকে ছাড়বো না। একদিন না একদিন তোমাকে আমার বাহু ধরে ধরা দিতেই হবে। তার জন্য যে কোনো কাজ করতে আমি প্রস্তুত। তুমি তুমি এই তো বলবে পুলিশ কি? পুলিশ কে? পুলিশ কেন? পুলিশ নামক বস্তুটা এই সমাজে কোন কাজে লাগে? পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা করে। দেশে আইন শৃঙ্খলা থাকলে তবেই তো তার রক্ষক। তুমি তুমি একটিবার খোঁজ নিয়ে দেখেছো অফিসার, পুলিশ নামে এই বাস্তবটা কিছু আছে কি না? এসব আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। আদর্শ ন্যায় নীতি এই দেশের মাটিতে বেঁচে থাকতে পারে না। কয়েকদিন আগে তারা মারা গেছে, বেঁচে আছে শুধু পাপী আর তাদের কালো হাতগুলো সুন্দর মহান দেশটাকে চালাচ্ছে। আপনার কথা আমি কিছু বুঝতে পারছি না। পারবে না, পারবে না। এখন আমি বুঝাতে পারি না। আমি একবার ওই ভগবানকে ফোন করে দেখি। হ্যালো মিস্টার ভগবান, আমি এক উন্মাদ বলছি। সব হারালে মানুষ বুঝি এমন পাগল হয়ে যায়, কিন্তু জানি না স্বাধীনতার জন্য হয়তো আমি একদিন আমার মতো পাগল হয়ে যাব। স্বাধীন? কে স্বাধীন? ও স্বাধীন বলে গেল কেন? না 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 না, স্বাধীন তুই বলবো আমার কে? কেউ না, কেউ না। না না, কেউ না কেউ হতেও পারে। এই দাঁড়াও স্বাধীন, তুমি দাঁড়াও। অন দ্য বেঞ্চ তুমি দাঁড়াও। স্বাধীন তুমি দাঁড়াও। বলছি ওইভাবে গানহীন দায়িত্বহীনের মতো সারা রাস্তা জুড়ে গাড়ি চালাবেন না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। একই গাড়িটা একটা বৃদ্ধ মানুষকে ধাক্কা মেরে ছিটকে ফেলে দিয়েছে। এই যে ভাই সাহেব, যে কোনো প্রকারের গাড়ি কাটকান, আমি আসছি। মনে হচ্ছে যেন মাস্টার মশাই। ভগবান, এ আমায় তুমি কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? তুমি? আমি আপনার চিরশত্রু মাস্টার মশাই।
মাস্টার মশাই, মাস্টার মশাই, আমি এখানে কেন? গাড়িটা ভাবে। আপনি চুপ করুন মাস্টার মশাই, আপনি চুপ করুন। আপনার সারা শরীর রক্ত ঝরছে। চলুন, আপনার কথা বলতেই খুব কষ্ট হচ্ছে মাস্টার মশাই। চলুন চলুন, আমি আপনাকে হাসপাতালে নিয়ে যাই। না না, আমাকে হাসপাতালে নিতে হবে না। আমি চলে যেতে পারবো। আসুন আমার সঙ্গে দেখুন একজন নিরীহ মানুষের কি অবস্থা আপনি করেছেন। আশ্চর্য, পথ চলতে ওরকম দু একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে, তার জন্য আমার দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই। আই এম সরি, আই এম সো সরি। শাট আপ! সজোরে গাড়ি চালিয়ে একটা বৃদ্ধ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেও, আপনার মনে কি এতটুকু অনুশোচনা বলে কিছু নেই? আপনি কি মানুষ না? আমি দেবী, আর দেবী বলেই ওই মৃত্যু পথযাত্রা ব্যক্তির চিকিৎসার জন্য এই নিন ধরুন ধরুন, এখানে 5,000 টাকা আছে, যেটা আপনাদের মতো বেকার রংবাজদের খুব বেশি দরকার। ধরুন। জচ্চোর কালোবাজারি ধনির মেয়ে বলে আপনি টাকার গরম দেখাচ্ছেন, তাই না? এই নিন ধরুন, এতে 10,000 টাকা আছে, আর এই 10,000 টাকার বিনিময়ে আমি আপনার এই অহংকারী হাতটাই কেটে নেব। বিলেতি শিক্ষার বিচারে যদি একটা মানুষের জীবনের দাম 5,000 টাকা হয়, তাহলে 10,000 টাকার বিনিময়ে আপনার এই অহংকারী হাতটা কেটে নিলে নিশ্চয়ই অবিচার করা হবে না। দিন আপনার এই অহংকারী হাতটা আমার চাই। তুমি ও কাজ করো বাবা। একজনের শরীরে রক্ত ছড়িয়ে একজনের রক্ত দেয় অনেক অনেক। ওর জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি বাবা, ক্ষমা। জান, ওনার মতো দেবতুল্য মানুষের করুণে আজ আপনি বেঁচে গেলেন। আর যাবার সময় দেখে যান মানুষ কাকে বলে, মানুষের প্রকৃত সংজ্ঞা কি, আর আপনার ওই বিলেতি শিক্ষার সঙ্গে এদেশের শিক্ষার প্রভেদ কতটা। কিন্তু বাবা, এনাকে তো এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, এই অবস্থায় এক্ষুনি ওনাকে আমি হাসপাতালে নিয়ে যাচ্ছি। আমি একটা কথা বলবো বাবা। বলুন। আমার রিক্সা আছে, আমার ওই রিক্সা করে না হয় আমি। না 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 না, তার দরকার হবে না, আমার গাড়িতে আমি ওনাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। না, আপনার মতো বিবেকহীন অহংকারী মহিলার গাড়িতে উনি চড়বেন না। কারণ উনি দরিদ্র হতে পারেন, কিন্তু ওনার আত্মসম্মানটা দরিদ্র নয়। চলুন, ওনাকে আপনার রিক্সায় তুলুন। আচ্ছা, আমি মাস্টার মশাই, আসুন। চলুন, আমি আপনার সঙ্গে হসপিটালে যাব। না, তার আর কোনো প্রয়োজন নেই। ওনার চিকিৎসার দায়িত্ব আমি পালন করতে পারবো, আপনি আপনার কাজে যান। আপনার টাকাটা দেখুন, এই সমাজে আপনার মতো অহংকারী যারা, তারাই বেশি টাকার কাঙাল। তারা কোথায় কোথায় টাকার গরম দেখায় ঠিকই, কিন্তু অর্থ লালসায় তারা এই সমাজে যত নোংরা কাজ করে এবং সময়টাকে দূষিত করে। তাই ওই টাকাটা আমি আপনার মতো মনোগর্মী ধনীর ভান্ডারে ভিক্ষা দিয়ে গেলাম। চলে গেল, চলে গেল, অপমানের দিন দেখি জ্বালা আমার সর্বাঙ্গ চলে গেল। কিন্তু আমিও তোমার ছাড়বো না প্রত্যেক মিত্র। যে আগুন তুমি আমার বুকে জ্বালিয়েছো, সেই আগুনে আমাকে তোমাকে পুড়িয়ে ছাই করে দেবো। আমার পশ্চাৎ বহুজাল বিস্তার করে তোমার মুখ থেকে কেড়ে নেব ও রাধা রমন শ্রীকৃষ্ণের বাঁকা হাসি। কলিকা কাল বেশ ভালো নয়, তাই যুগের মানুষের মুখে শোনা যাচ্ছে ওই রাধা রমন শ্রীকৃষ্ণের মুখের বাঁকা হাসি। কিন্তু আমি হাসতে পারছি না। কেন 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 আমার পিপাসিত মন চাইছে শুধু একটা মদের বোতল আর এক প্লেট কচি পাঠার মাংস আর এক
তা 19-20 বছরের। আপনি সবাই পাবেন বস। এদিকে যে কেস কি চাই? তোর নিজের তৈরি জগতে বিচরণ করে সেখানে কোনো কেস বিচাইন হতে পারে না। হ্যাঁ বল কি হয়েছে? পুলিশ এনি হয় জানতে পেরে গেছে যে মেয়েটাকে আমি তুলে নিয়ে এসেছি। আর বিশাল বিশাল হয়তো ওই রূপসী রূপসমুদ্রে সাঁতার কাটছে। আরে তোরা এ কি করেছিস? আরে কালটা তো বেশ ভালো, তাই আমি থাকতে ওই বিশালের মতো বাজে ছেলেটার কাছে ওই কচি মেয়েটাকে রেখে এলিস। আমার কতদিনের বড় চিন্তা করবেন বস। এখন আমার কি ভাবে বলুন? আমি একসঙ্গে কতগুলো চিন্তা মাথায় রাখবো। একে ওই অবলা কচি মেয়েটার চিন্তা, এদিকে আমার তুই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তুই কিছুদিন আমার ওই পাতাল ঘরে লুকিয়ে থাকবি, এদিকটা আমি গুছিয়ে নিচ্ছি। কেমন? আপনাকে কিছু করতে হবে না মিস্টার সেন শর্মা, যা করার আমি করব। আরে আসুন 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 অফিসার। আরে আমার কি সৌভাগ্য যে আপনার মতো মহান মানুষের পদধূলি এই গরিবের পরম কুটিরে। হরিদা বলতে বলুন, উনি কে? ও হলো আমার পাতানো শালীর ছেলে, ওর নাম হলো রবিন। এই কিছুক্ষণ হলো এসেছে। পাতানো শালিপ যাক, বলুন রকি কে? রকি? আরে 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 মশাই, কে রকি? কে রকি? ও নামে আমি কাউকে চিনি না। রবিন, আরে যাও না, আমার অতিথি স্যারের জন্য ওই কিছু। ওকে মেসমশাই, আমি স্যারের জন্য ঠান্ডা গরম কিছু পাঠিয়ে দিচ্ছি। চলি স্যার, নমস্কার। আরে স্যার স্যার, আপনি দাঁড়িয়ে গেলেন কেন? আরে বসুন না স্যার, বসুন বসুন। আমার বসা বাদারা নিয়ে উত্তর আগে বলুন মিস্টার সেন শর্মা, আপনার বলছে বিশালবাবু কোথায়? মায়ের কোলে শুয়ে যখন দুধ খাবার বয়স পেরিয়ে গেছে, তখন সে ছেলে নিশ্চয় ওই ঘরের কোণে হামাগুড়ি না দিয়ে নিশ্চয় তার কোনো কাজে বেরিয়েছে। আমি জানতে চাই সেই মহান কাজটা কি? জানো রোগে নিজের অধিকারের মাত্রাটা জানো। আপনি কি আমাকে চ্যালেঞ্জ জানাচ্ছেন? ভীষণ আপনার ওই জেল পালন কয়েদি বা আপনার ওয়ারেন্টেড আসামি নয়, তাই তার গতিবিধি বিষয়ে আপনার সাথে জবাবদিহি করতে আমি বাধ্য নই অফিসার। তাই নাকি? কিন্তু সেদিন আপনাকে বাধ্য হয়ে জবাবদিহি করতে হবে মিস্টার সেন শর্মা, যেদিন আপনার ওই সুপুত্রের কোমরে হাতে পায়ে শেকল পরা থাকবে। আরে অফিসার, সেগুলো বাঁধার সৌভাগ্য আপনার হবে না। কারণ থামলেন কেন? বলুন কারণ। না মানে অলিকা কালটা যেমনই হোক, কলের প্রকোপে পড়ে যেদিন আপনি কোন এক এলাকায় ট্রান্সফার হয়ে যাবেন, সেখানে শুধু বাস করে হিংস্র জন্তু আর বিষধর সাপ। সেখানে বিষধর সাপের খুনা মুছে ধরে আগে এখানকার হিংস্র প্রাণীগুলোর তার জন্য ভেঙে বুঝিয়ে দেবে যে আমি স্বাধীন দত্ত। আমার এলাকায় বাস করবে সৎ আদর্শবাদী শান্তিপ্রিয় মানুষের দল। কোন বিপদধারী জন্তু জানোয়ার নয়, কোন বিপদধারী জন্তু জানোয়ার নয়। খুবই ভালো লাগলো ওই সব মাননীয় ওসি সাহেবের ওই লেকচার গুলো শুনে। কিন্তু তুমি জানো না অফিসার, এই রুদ্রপদ
সেন শর্মার এই কলহতের বিস্তার কত দূর? মন্ত্রী, আমলা, ডিএসপি, এসডিপিও সবাই আমার টাকার কেনা গোলা। আর তুমি তো একটা দুধ অফিসার, ওই তোমাকে শাস্তি করার চাবিকাঠি আমার কাছে আছে। আপনার সেই চাবি ঠিক করার আগে নিয়ে সংসারের চাবি ঠিক করুন রুদ্রপ্রতাপ বাবু। আরে কি চাই এখানে? আমি প্রভাত রায় ভাই পঙ্কজ রায়। আর কি চাই? চাই আপনার ছেলে বিশান সেন শর্মাকে। বলুন সে কোথায়? ও ভাই, তুমি আদা ব্যাপারী হয়ে খোঁজ রাখার কি দরকার? আপনার ওই সাদের জাহাজটি কোন কুকীর্তি আর অন্যায় সাগরে ভাসছে, আপনি সে খবর রেখেছেন? মুখ সামলে কথা বলো। আমি যতদূর জানি ওই আমার ছেলে বিশান ওই কারো কাঁচা রাস্তায় পা দেয় না। শয়তানি শিরোমণি ছেলের নামে সাফাই গাইবার আগে বলুন আমার বোনকে কোথায় লুকিয়ে রেখেছেন আর কেনই বা আটকে রেখেছেন? আরে দাঁড়াও। আমি তো ভাবলাম ওই তোমার দাদার কারখানা বন্ধ, তোমার দাদা বেকার, তাই হয়তো খিদের জ্বালাতে ছটফট করছো। কিন্তু তোমার বোন না কি বললে, তার কি হয়েছে? আপনার ছেলে তার পোষা গুন্ডা রকিকে দিয়ে আমার বোনকে কিডন্যাপ করেছে। ভাই আর কালি ছেটাবার জায়গা পেলে না, বলি আমাদের মতো এই ভগবান তুল্যময় মানুষের গায়ে কেন হয় কেন? আমার কথার উত্তর কিন্তু এখনো পায়নি রুদ্রপ্রতাপ বাবু। আরে পেয়ে যাবে। ওই তোমার দাদাকে ধর্মঘট তুলে নিতে বলো, দেখবে তোমার বোনকে ঠিক ফিরে পেয়ে যাবে। তার মানে শ্রমিকরা কে কেমন তোমার দাদাই তো ভালো বোঝে, তাই তোমার দাদাকে পাঠিয়ে দিও, আমি ওনার সাথে কথা বলে নেব। তাহলে আপনি আমার বোনকে ফিরিয়ে দেবেন না? আরে মশাই, এটা তোমার বোন তৈরির কারখানা নয় যে একটা বোন তৈরি করে তোমার সাথে ধরিয়ে দেবো। আরে যাও, আমার সময়ের দাম আছে, অন্যথায় বিরক্ত করলে আমি কিন্তু দারোয়ান ডাকতে বাধ্য হব। বেশ, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা বলে যায় রুদ্রপ্রতাপ বাবু, যদি আমি আমার বোনকে ফিরে পাই তো ভালো, নইলে আপনার ছেলে বিশান শর্মা যদি আমার বোনের কোনো ক্ষতি করে তাহলে আপনার সাদের সংসারটাকে আমি জ্বালিয়ে পুড়ে ছারখার করে দেবো। তখন কোটি কোটি টাকার বিনিময়ে আপনি আপনার সাদের সংসারকে বাঁচাতে পারবেন না রুদ্রপ্রতাপ বাবু। রাখে হরি, আরে মারে, আমাকে রক্ষা করবে আমার কোটি কোটি টাকা নামক ভগবান, আর আমি সে টাকার জোরেই ছিনিয়ে নেব এই সমাজের সুখ শান্তি আর যৌবনবতী নারী উষ্ণ আপনি সেই উষ্ণ পরশ আপনি নিশ্চিন্তে গ্রহণ করতে পারবেন বস, কারণ আপনার ওই পথের বিষাক্ত কাঁটাটা আমি দাঁত দিয়ে উগড়ে দিয়েছি। তার মানে ওই শালা অফিসার যখন আপনার সাথে কথা বলে তখন আমি ওর ব্রেক ডাউন করে দিয়েছি। আরে রকি, তাহলে তো ওই শালা অফিসার আর কিছুক্ষণের মধ্যেই কাল সোজা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মায়ের ভাগে চলে যাবে বস। রকি রে, তুই আগের জন্মে আমার কে ছিলি রে? কলিকা, কালটা তো বেশ ভালো নয়, তোকে আজ রাতে আমি একটা কচি মুরগি
আর ওই 1010 টাকা দেব। সেটা তো আপনার দয়া বস। সারা রাত এনজয় করবি। সেটা তো আপনার দয়া বস, আমি তো শুধু আমার কর্তব্য করেছি। আরে রকি, রকি রে, ওটা ওটা কর্তব্য নয় রে রকি, ওটা কর্তব্য নয়। তুই যা করেছিস তা আমার ওই পরম আত্মীয়রা কেউ করতে পারবে না। তাই তাই আজ আমার বড় আনন্দের দিন রে রকি, আজ আমার বড়। ওই যে বললাম আজ রাতে তুই এনজয় কর, এনজয়। একবার চোখের দেখা মাত্র দেখবো, তাও পারমিশন নেই? কি আর দেখবে, রোগীকে এখনো রক্ত দেওয়া চলছে। রক্ত? হ্যাঁ, প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই রক্ত না দিলে রোগীকে বাঁচানো সম্ভব হতো না। কিন্তু রক্ত ইমিডিয়েট প্রয়োজন ছিল বলে প্রতীক বাবু তার নিজের শরীর থেকে রক্ত দিয়েছে আর রোগীকে বাঁচিয়েছে। কি বলছেন আপনি প্রতীক বাবু? আগের জন্মে উনার কেউ ছিল, তাই রক্তের গ্রুপও মিলে গেল আর প্রতীক বাবু হাসতে হাসতে রক্ত দিতে লাগলো। তাই বলে একজন পথের মানুষের জন্য সোনা সব জায়গাতে চকচক করে মা, সূর্যের মতো উদার মনের মানুষ ওই প্রতীক বাবুরা কোনোদিন ঘর আর পর বিচার করে না। দয়া করে একটিবার ওদেরকে দেখার সুযোগ করে দিন। না, আপনি যাবেন না। কেন? আপনি ওখানে যাবেন না, প্রতীক বাবু এখন বিশ্রাম করছে, তাছাড়া উনার শরীর এখন অসুস্থ আছে। কিন্তু কেন কেন উনি চান না আমি যাই? আমি তো আমার দোষ স্বীকার করেছি, তাহলে কি উনি আমাকে ক্ষমা করতে পারেন না? আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। প্রতীক বাবু নিজে এখন অসুস্থ, তাই এই অসময়ে তাকে বিরক্ত না করাটাই ভালো। জগন্নাথ বাবু, আর কোনো অসুস্থতাই আমার নেই, আমি এখন পুরোপুরি ফিট আর আমাদের রোগীও। এ কি আপনি এখানে? মানে আমি কদিন ধরে আসছেন উনি তোমার সঙ্গে দেখা করবো বলে, কিন্তু তোমার অনুমতি পাইনি বলে। পারমিশন না দিয়ে ভালোই করেছেন, কারণ রোগীকে দেখে কেউ বিদ্রুপ করুক এটা আমি পছন্দ করি না। কি আশ্চর্য, আপনি এটা ভাবলেন কি করে যে আমি রোগীকে দেখে বিদ্রুপ করব? না ভাববার কি আছে, আপনাদের অসাধ্য কিছুই নেই। আপনারা টাকার জোরে ধরাকে সরা জ্ঞান করেন আর রাস্তার মানুষ আর পথের কুকুর বেলকে একই ভাবে। আপনি দয়া করে চুপ করুন, আমি হাত জোর করে বলছি প্লিজ আপনি চুপ করুন। তোমরা তাহলে কথা বলো বাবা, আমি এখন আসছি। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি আসুন। কদিন আপনার কাজের অনেক ক্ষতি হয়ে গেল, তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। সে কি বলছো বাবা, উনি পথের মানুষ আর আমিও তাই, তাই তাকে সাহায্য করা আমার কর্তব্য। তুমি শিক্ষিত ভদ্র সন্তান হয়ে আজ তুমি যা করলে বাবা, তা আমার বুকে সারা জীবন লেখা থাকবে, সারা জীবন লেখা থাকবে। হ্যাঁ যাক, শুনুন, রোগী 12 নাম্বার বেডে আছে, যদি ইচ্ছা হয় তাহলে একবার দেখে আসতে পারে। না শুনুন, আমি আসছি। শুনুন, মানে আমি কিন্তু শুধু রোগীকে দেখতেই আসিনি, আমি এখানে বারবার এসেছি। আমার সঙ্গে দেখা করে সেই দিনের অপমানের প্রতিশোধ নিতে। এই তো দিন শুরু করুন। কি আশ্চর্য, আপনি কি আমাকে আঘাত না করে কোনো কথাই বলতে পারেন না? আমি কি কোনোভাবে আপনার যোগ্য হতে পারি না, ক্ষমার প্রার্থী হতে পারি না? ক্ষমা করার কোনো প্রশ্নই উঠতে পারে না মিস সেন শর্মা, কারণ আমার চোখে আপনি কোনো অপরাধই করেননি। তাহলে বলো আমাকে তুমি ফিরিয়ে দেবে না? আমি যে অনেক আশা নিয়ে এখানে এসেছি। থামুন, ধনী রাধনী বড় দুলদের ওই নাটকে কথাবার্তার কান্না কোটায় আমার সহ্য হয় না। তার মানে তুমি আমাকে ক্ষমা করতে পারোনি? সে আপনি যা খুশি ভাবতে পারেন। আমি তাহলে ফিরে গিয়ে যোগ্য স্থানের আসল মর্যাদা খুঁজে নিন। আমাকে তুমি
ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আপনি একজন কুৎসিত কদর্যহীনা বিকৃত মনের নারী। আমি কুৎসিত কদর্য নয় বলতে চান? এই রবীন্দ্রনাথের সোনার বাংলা আর জীবনানন্দের রূপসী বাংলায় যে পোশাকটা আপনি পরেছেন তা দেখে শাশ্বত বাঙালির মনে শুধু ঘৃণাই জন্মাবে, ভালোবাসা নয়। তাই চলি, নমস্কার। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না রজনী এখনো বাকি, বলে রাত জাগা পাখি, বলে রাত জাগা পাখি। না যেও না আমি যে তোমারই শুধু জীবনে মরণে, আমি যে তোমারই শুধু জীবনে মরণে, ধরিয়া রাখিতে চাহি নয়নে নয়নে। না যেও না রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি, বলে রাত জাগা পাখি। না যেও না ছাড়ুন ছাড়ুন বলছি। আপনাকে আমি আগেও বলেছি আর এখনো বলছি, আপনাকে আমি ঘৃণা করি ঘৃণা করি ঘৃণা করি। আবার আবার সে অপমানের দিক দেয় জ্বালা, কিন্তু আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, আমি তোমাকে সহজে ছাড়বো না। প্রয়োজন হবে আমি দানবী থেকে তোমার মনের মানবের রূপে সাজবো। তবু আমি তোমার চাই প্রতীক, আমি তোমার চাই, আমি তোমার চাই। তোমাদের আমি চাই না, তবু তোমরা আমাকে ধরে আছো কেন? কি চাই তোমাদের? তোমরা কারা? কেন কেন তুমি বুঝতে চাইছো না, নাকি চিনতে পারছো না যে আমি তোমার রচনা? সেই ছোট্টবেলা থেকে আমরা একসঙ্গে খেলেছি, বড় হয়েছি। দাদা, সত্যি কি তুমি আমাদের চিনতে পারছো না? কিন্তু কেন? কি হলো, চুপ করে আছো কেন? আমাদের কথার উত্তর দাও। কি উত্তর দেব? তোমাদের আমি চিনি না, জানি না। কেন কেন তুমি বুঝতে পারছো না যে আমরা একসঙ্গে খেলেছি, একসঙ্গে বড় হয়েছি? বলো দাদা, এত কিছুর পরেও তুমি আমাদের চিনতে পারছো না কেন? ওই কোথায় আমার খোকা বাবু? কি হয়েছে তার? হে কি সৌদা, তুমি এখানে কেন? হে আমি কোথায়? হীরা হীরা সব কারা? তুমি খোকা বাবু না? আমার খোকা বাবু। সাধু কাকা, দাদা আমাদের চিনতে পারছে না কেন? ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে দাদা যেমন কেমন বদলে গেছে। না বাবা না, আমার খোকা বাবু বদলে যায়নি, বরং সে তার আসল রূপ ফিরে পেয়েছে। এই তো আমার সেই খোকা বাবু, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছিলাম। তাহলে স্বাধীনদার প্রকৃত পরিচয় কি? এই প্রশ্নের বাবা মা কারা, কোথায়? এই প্রশ্নের উত্তর হয়তো আমি তোমাদের দিতে পারবো না মা। কেন কেন পারবে না সৌদা? তুমি সব জেনে থাকবে, কারণ সব কথা শুনলে তোমাদের এই তিন ভাই বোনের মধ্যে যে একটা মধুর সম্পর্ক আছে, তাও তো অবিশ্বাসের অন্ধকারে হারিয়ে যেতে পারে। তা আমি কখনো চাই না খোকা বাবু, আমি কখনো চাই না। তাহলে কি আমার বাবা মাকে কোনোদিন ফিরে পাবো না? নিশ্চয়ই পাবে বাবা। কিন্তু কবে পাবো, কিভাবে পাবো? তাদের আমি চিনি না, জানি না। আমাদের আর অন্ধকারে না রেখে বলো না সাধু কাকা। সব কথা শোনার আঘাত তোমরা সহ্য করতে পারবে তো বাবা? একদিন তো সেই চরম সত্যের মুখোমুখি হতেই হবে সাধু কাকা। তাহলে আজ আর হতে দেরি কেন?
বলো 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 তুমি সাধু কাকা, সে যত আঘাত যত বড় কঠিনই হোক না কেন আমরা সহ্য করতে প্রস্তুত। হ্যাঁ সৌদা, তুমি বলো আমার বাবা মা। তাহলে শোনো, তোমার বাবা ছিলেন ওই পলাশডাঙ্গা হাই স্কুলের হেডমাস্টার। স্কুলের একটা ঘটনাকে কেন্দ্র করে ওই স্কুলের সেক্রেটারি একদল গুন্ডা নিয়ে এসে তোমার বাবা মা ভাইয়ের উপর অত্যাচার শুরু করে। আর ঠিক তখনই আমি তোমাকে নিয়ে স্কুল থেকে ফিরছিলাম, হঠাৎ করে আমি শুনতে পেলাম পালিয়ে যা খোকা, পালিয়ে যা। সাধুচরণ, তুমি খোকাকে নিয়ে যেখানে খুশি পালিয়ে যাও। ওই বিনর রাখছি, নর রাখুন, পালিয়ে যা খোকা, পালিয়ে যা। তোমাকে বাঁচাতে যখন আমি দিক বিদিক জ্ঞান শূন্য হারা হয়ে ছুটে ছুটছিলাম, ঠিক তখনই আমাদের ধরার জন্য একটা গুন্ডা পেছন থেকে তাড়া করলো। তোমাকে বাঁচাতে যখন আমি প্রাণপণ ছুটে চলেছি, ঠিক তখনই একটা গাড়ি এসে আমাদের পেছন থেকে ধাক্কা মারলো। তারপর গুন্ডার হাত থেকে রেহাই পাই তাই না? আমার এই ছোট্ট খোকা বাবুকে তোমাকে বাঁচতে দাও। ওই শুয়োরের বাচ্চাটাকে আমি খতম করবই করব। দয়া করো জগা ভাই, দয়া করো। এই নিষ্পাপ শিশুটাকে তুমি এভাবে খুন করো না। প্রয়োজনে তুমি আমাকে খুন করো। আচ্ছা লেগে ফেললে তো সারা মাস্টারের বাচ্চাটাকে। যদি তোমার ছেলে হতো জগা ভাই, তাহলে পারতে এই নিষ্পাপ শিশুটাকে তুমি হিংসার ছুরি বসাতে। সাধুচরণ, তুমি গুন্ডাই হও আর ডাকাতেই হও, তোমারও বাড়িতে নিশ্চয়ই বউ ছেলে মেয়ে আছে জগা ভাই। ভাবো না আমার এই ছোট্ট দাদির তোমার আরেক ছেলে। ভগবান, হে তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এই পরীক্ষায় তোমায় উত্তীর্ণ হতেই হবে জগা ভাই। প্রয়োজনে তুমি আমার জীবন নাও, তবু আমার এই ছোট্ট খোকা বাবুকে তোমাকে বাঁচাতেই হবে। না, সেই চুরাগুন্ডার হাত থেকে একবার যখন ছুরি খসে পড়েছে, তখন কারো জীবনের বিনিময় নয়। প্রয়োজন হলে আমার নিজের জীবন দিয়ে আমি ওকে মানুষ করে তুলবই। মাথা ফেটে রক্ত ঝরছে, তার উপর আবার জ্ঞান হারিয়ে ফেলেছে। তাহলে কি হবে জগা ভাই আমার খোকা বাবু? কোনো চিন্তা নেই সাধুচরণ, কোনো চিন্তা নেই। এই যুগাগুন্ডা শুধু প্রাণ নিয়েছে, এবার প্রাণ দিয়েছে তার মহাপাপের প্রায়শ্চিত্ত করবে। তুমি এসো সাধুচরণ, তুমি এসো আমার সঙ্গে। আমি একে নিয়ে হুলকার লেগে ছুটে চললাম ওই হাসপাতালের মধ্যে। হে ঈশ্বর, অসীম তোমার করুণা। আজ তোমার কৃপায় জানোয়ার মানুষ হতে চলেছে।
এরপর আমার খোকা বাবুকে তুমি বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও। ডাক্তারবাবু, একবার আসুন ডাক্তারবাবু, আমার ছেলের শরীর খুব খারাপ, আমার ছেলেকে দেখুন ডাক্তারবাবু। কি হয়েছে? আপনি তো চিৎকার করছেন কেন? জানেন এই হাসপাতাল চিৎকার করা মানে একটা অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, আসলে ছেলের শোকে আমি জ্ঞান শূন্য হয়ে, তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যায়ের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি ডাক্তারবাবু। আমার ছেলেটিকে একটু দেখুন ডাক্তারবাবু, গাড়িতে ধাক্কা লেগে ছেলেটা মরে মরুক, তাতে আমার কি? আমার এখন ডিউটি সময় নয়। ডাক্তারবাবু কি বলতে চান আপনি? ওই আউটডোরে লাইন দিয়ে দাঁড়ান, ডিউটি তো ডাক্তার মতো দেখে যেতে মনে করে ভর্তি করার প্রয়োজন, তাহলে আপনি কিছু করবেন না? আরে পারবো না তা নয়, তবে এখন আমি কিছু করতে গেলে সবাইকে টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছেন তো? তাহলে তোমার ছেলেকে এখনই। তার আগে বংশ রক্ত, তোমার মুন্ডার নাম শুনেছি। নমস্কার বাবু, আপনার ছেলেকে আমি এখনই ভর্তি করি। না না না, আপনার কোনো অসুবিধা নেই। তবুও বলছি কান খাড়া করে শুনে রাখ ডাক্তার, যদি আমার ওই ছেলে যদি কি হয়, তাহলে আমার একটা ছেলের প্রাণের বিনিময়ে তোর বংশে আমি বাঁচিয়ে কাউকে রাখবো না। আপনাকে কিছু করতে হবে না, আমি এক্ষুনি দিন ছেলেটা আমার কলে দিন। মাথা থেকে মনে হচ্ছে অনেক রক্তক্ষরণ হচ্ছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে ডাক্তারবাবু আমি দেবো, হ্যাঁ হ্যাঁ আমি দেবো, তবু আমার ছেলেটাকে আপনাকে বাঁচাতেই হবে। তার আগে দেখতে হবে এই রক্তের সঙ্গে আপনার রক্তের গ্রুপ মিলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। জগা ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি হয়তো কোনোদিনও দিতে পারবো না। যার হাতে খুন হওয়ার কথা, আজ তারই রক্তে বাঁচতে চলেছে আমার খোকা বাবুর জীবন। বাহ বাহ ঠাকুর বাহ, অদ্ভুত তোমার লীলা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম অত্যাচারকারীর উপর প্রতিশোধ নেবে, নাকি রক্ত ঋণ শোধ করবে? আগামী দিনে সেটা তোমার ওই খোকা বাবুই ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। জগা ভাই, তোমার রক্ত মিলে গেছে, সাধুচরণ মিলে গেছে, তাই আমি এই মাত্র রক্ত দিয়ে এলাম। জগা ভাই, আমার খোকা বাবু তাহলে শীঘ্রই সেরে উঠবে, কিন্তু স্মৃতিশক্তি হারিয়ে আপন তো দিতে পারবে না। ডাক্তারবাবু, আই এম সরি জগা বাবু, আমি আপ্রাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় অনেক আঘাত লাগার ফলে। তাহলে কি ও কোনোদিন আর তার স্মৃতিশক্তি ফিরে পাবে না? পাবে না তা নয়, তবে যদি কোনো এরকম দুর্ঘটনা হয় তাহলে হয়তো পূর্ব স্মৃতিশক্তি ফিরে পেলেও পেতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপর। আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যেও। না জগা ভাই, তুমি তোমার নিজের ছেলেকে ফেলে রেখে যাবে কোথায়? আজ থেকে আমার ছোট্ট স্বাধীনকে তুমি নিজের ছেলে বলে রাখো। বরং আমি মাঝে মাঝে তোমার বাড়িতে এসে আমার খোকা বাবুকে আমি দেখে যাব। বেশ, তবে তাই হোক সাধুচরণ, তুমি আমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তোমার পায়ে হাত রেখে আমি তোমার খোকা বাবু
প্রয়োজন হলে আমার জীবন দিয়ে ওকে বর্মের মতো ঘিরে রেখেই আমি করে যাব আমার সেই মহাপাপের প্রায়শ্চিত্ত, মহাপাপের প্রায়শ্চিত্ত। তারপর তারপর আর কি বলবো, তোমরা তো সবই জানো। সাধু কাকা, তুমি তোমার খোকা বাবুকে নিয়ে বাড়ি যাও, আমরা ভাই বোন আমাদের স্থানে ফিরে যাই। আয় রচনা। দাঁড়াও দাঁড়াও, হে তো পাপের সাজা আমি কা ভোগ করবো কেন? তোমাদেরও ভোগ করতে হবে। আমি সারাদিন আমার ডিউটি করব, তাহলে আমার বাবা আমার ভাইকে খুঁজে বের করবে কে? বলো, উত্তর দাও। খোকা বাবু, ইয়েস, তুমি রনিতা রচনা তিনজনে খুঁজে বের করবে আমার বাবা আমার ভাইকে। তাদের খুঁজে পাওয়ার পর আমার বাবা মা তোমাদের যে শাস্তি দিবে তা তোমাদের মাথা পেতে নিতে হবে। আর তা যতদিন না হচ্ছে ততদিন আমি তোমাদের ভালোবাসার শিখরে হৃদয় বন্দী করে রাখবো। এই বন্দি জীবন আর আমি কাটাতে পারছি না। দিনে 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 ওদের অত্যাচার আরো আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। কিন্তু আমি এখন কি করব? এই কলঙ্কিত জীবনে আমি কোথায় যাব? কার কাছে যাব? কি করব? আমার বুবুক হৃদয়ে ঝাঁপিয়ে পড়বে ডার্লিং। তোমাকে আমি আমার হৃদয় সিংহাসনে রানী করে রাখবো। তুই একটা একটা করে সব কিছু আমার কেড়ে নিয়েছিস। বলো বলো আর কি চাও তুমি? আর কি চাও? সবটুকু মধু ফোরাইনি ডার্লি, তোমার সবটুকু মধু আমি আকণ্ঠ পান করবো। চল যেতে বলছি জানোয়ার, বেড়ে যা বলছি এখান থেকে। বেরিয়ে কোথায় যাব সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে? তুই আমার সর্বস্ব লুট করেছিস। দয়া করে এবার আমার মুক্তি দে। আমাকে ফিরে যেতে দাও। কোথায় যাবে? পুলিশকে জানাতে নাকি দাদাদের কাছে? না, আমি কোথাও যাব না। আমি কোথাও যাব না। আমি আমার কলঙ্কের কালি বোঝাতে আমি ওই দিকে চলে যাতে আমি আত্মহত্যা করব। তা বলে কি হয় সুন্দরী? তুমি ছাড়া আমার আর কে আছে বলো? কি বললি? তুমি হলে আমার পূর্বের দোষ, আর তোমাকে খেলে আমি করব বাজি মার। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর কে আপনি? আমি हमदार पिताजी का दोस्त আছে और हमदार সঙ্গে আমার कुछ बातचीत আছে। কিন্তু ডেডিতে জিজ্ঞাসা না করে ওই কিন্তু মিন্টু না আছে সাহেব। আপনি আমাকে খোলা মনে বিশ্বাস করতে পারেন। আপনি চলিए साहब, बाहर में हमार गाड़ी खड़ा আছে। আপনি চললেই ড্রাইভার আপনাকে নিয়ে पंजाब में लोग रवाना দেবে। আচ্ছা সিংজি, এই রূপসীকে যদি সঙ্গে নিয়ে যায়? আমি কোথাও যাব না, তোমাদের সঙ্গে কোথাও যাব না। कोई অসুবিধা না আছে বিধান বাবু। স্কাউল আমার ছুট একটু ঘুরিয়ে দিজিয়ে। ঠিক আছে সিংজি।
শুয়োরের বাচ্চা, তোর জন্য আমি আমার বাবাকে হারিয়েছি, তোকে আমি সহজে ছাড়বো না শয়তান। কে আপনি দাদা? কে আপনি? দাদা বলে যখন ডেকেছেন তখন আর পরিচয়ের প্রয়োজন কি? দাদা হ্যালো, ইয়েস, আমি তোমাদের বাগান বাড়ি থেকে বলছি। হ্যাঁ, তুমি ইমিডিয়েটলি এখানে চলে এসো। ওকে। আপনি কাকে ফোন করলেন দাদা? আনন্দকে। আর শোনো, আনন্দ এখানে এলেই কিছুক্ষণের মধ্যে এখানে আনন্দ এসে যাবে, আর তাকে নিয়ে তুমি সদর থানায় চলে যাবে। সেখানে গিয়ে এই শয়তানের নামে নারী হরণ অত্যাচারের কেস রুজু করবে, আর এই শুয়োরের বাচ্চাটার ব্যবস্থা আমি এই নিয়ে গিয়ে করছি। দাদা জানি না কি তুমি আগত, কিন্তু তবু তোমাকে জানাবে শত কোটি প্রণাম। কিন্তু এখান থেকে আমি কেমন করে কিভাবে আমি নিজেকে রক্ষা করে আমি পালিয়ে যাব? না, ওরা আসার আগে আমাকে এক্ষুনি এখান থেকে পালাতে হবে। আরে না, এমনই করো না সোনা আমার। আরে তুমি কি জানো না যে আত্মহত্যা হলো মহাপাপ? কে আপনি? তোমার শুভাকাঙ্ক্ষী। তাই তো তোমাকে ওই বিশানের মতো বাজে ছেলেটার হাত থেকে বাঁচিয়ে আমার বুকে আশ্রয় দেবার জন্য আমি এত দূর থেকে ছুটে এসেছি। আর এখন যদি তুমি আত্মহত্যা করো তাহলে আমার কি হবে সোনা আমার? ছি, আপনি কি মানুষ? না, দেবতা। তাই বিশাল তোমাকে এটো করলো। আমি তোকে আমাকে ত্যাগ না করে পরম আদরে গ্রহণ করব। এসব বলে আমি হয়েছি আনন্দ। আমি কি দেখছি? যাকে আমি দেবতা বলে শ্রদ্ধা করতাম, সে তুমি কি না? না মানে বাবা, তুমি আমাকে ভুল বুঝিস না। আরে বুঝতেই তো পারছিস বাবা, আমাদের মতো অর্থবান মানুষের ক্ষেত্রে এটা কোনো দোষই নয়। আরে এটা তো একটা ফ্যাশন বাবা। নরকের শেষ দামে তুমি নেমে গেছো। তুমি যে একটা নরকের কিমিকিট সেটা আমার জানা ছিল না। আরে আনন্দ, আরে না মানে আমি ওর তেমন কিছু এখনো করিনি। তোর দাদা মানে ওই বিশাল ছেলেটা মাঝে মাঝে এমন বাজে কাজ করে না। আর তুমি নিজে সাধুপুরুষ, তাই না? পাপের 16 গোলা পূর্ণ হলে মানুষ নারীর সত্যি উত্তর হয়। তাই তোমার পাপের তরি কানায় পূর্ণ হয়েছে। তাই কান খাড়া করে শুনে রাখো, এই যুগের মহাপুরুষ তোমাদের ধ্বংস সারা সঙ্গ করতে পারবে না। আনন্দ কলিকালটা তো বেশ ভালো নয়, তবু আমি আমার সৃষ্টির রূপরেখা আমি আমার নিজের হাতে তৈরি করি। সেখানে আমার ধ্বংস এত সহজে হবে না। আর আমি বলছি হবে। এই জগতে পাপ আর খারাপ কেউ কোনোদিন রোধ করতে পারেনি, আর তুমিও পারবে না। এই জীবন দিয়ে তোমার মা বাবার পাশে তোমায় একদিন না একদিন করতেই হবে। আকাশে চন্দ্র সূর্য উঠবে না রে।
হালটা তো বেশি ভালো নয়। হ্যাঁ বাইদা ভাই, একটা কথা তোকে স্মরণ করি দি, শোন আনন্দ। আমার চলার পথে কোনো বাধা দেওয়ার চেষ্টা করবি না। কলিকা কালের প্রকোপে পড়ে ওই সন্তান বলো রেহাই পাবি না, রেহাই পাবি না। আনন্দ, ছি 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 ছি, এমন পিতৃর পরিচয় পাওয়ার আগে আমার মৃত্যু হলো না কেন? কেন আনন্দ? পাপিয়া, তোমাকে সান্ত্বনা দেওয়ার না না না, কিন্তু এই সমাজ সংসারের বুকে আমি এক অভিশপ্ত প্রাণী, যার সব কিছু থেকে আই কিছুই নেই, যার বাইরে ডারালে ভিড়ায় কিন্তু ভিতরটা এই ভিখারির অধম। না না, ওদের জন্য কেন তুমি নিজেকে এত ছোট ভাবছো আনন্দ? ওরা ওরা পাপের পঙ্কিলে অবচরে একেবারে ডুবে গেছে, কিন্তু কিন্তু তুমি না না। পাপিয়া, কেন যে আমি তোমাকে এই কথা বলছি তাই মুখে বোঝানোর তোমাকে সময় নেই। না, এখন চলো। না লাগো না, তুমি তুমি আমাকে ছুঁ না গো, তুমি আমাকে ছুঁ না, তুমি আমাকে স্পর্শ করো না। আমি আমি যে অপবিত্র, আমি অসুচি হয়ে গেছি। ওই গঙ্গা দিয়ে হাজার ময়লা বয়ে গেল, গঙ্গার জল যেমন পবিত্র থাকে তেমনি তুমি আমার চেয়ে চির পবিত্র পাপিয়া। কিন্তু এখন কেমন করে আমি কিভাবে আমি আমার মনটাকে নিয়ে যাবো বলো? আমি তো জানি আমার মতো অসুচি মেয়ে, অপবিত্র মেয়েকে এই সমাজে আর কিচ্ছু নেই। কেঁদো না বাপিয়া, কেঁদো না। মনে করে দেখো সেই পিতৃ কবির সেই বাণী, পাপে মুলুকি পাপ করেনি আছে কে পুরুষ নারী। আরে আমরা তো কোন ছাল, পাপের পঙ্কিলে পাপীদের কাণ্ডারি। তাই পাপ পুণ্যের বিচার করার আমরা কেউ নই পাপিয়া। এই জগতে যা ঘটবার তা তো ঘটবেই, আমরা তো কেবল নিমিত্ত মাত্র। তাই এসো পাপ পুণ্যের ভেদাভেদ ভুলে এই জগৎ সংসারের হাসি কান্নায় পায়ে পা মিলিয়ে এগিয়ে যায় ওই নবদিগন্তের পথে। কি চলছিস বলতো? আরে বাবা, কেন পায়ে পায়ে লটকে আছিস বলতো? একটু আগে আগে চল না। সাধে কি আর লটকে আছি মেম দিদি? নেহার চাকরিটা বাঁচাতে এই হেঁটে হেঁটে মন্দিরে যেতে হচ্ছে। কি বলছিস কি ঘন্টা? তোকে কতদিন বলেছি না যে মেম দিদি নয়, আমাকে শুধু দিদি বলে রাখবি, দিদিমণি বলে রাখবি। কথাটা কি বুঝি কানে যায় না? এই কানের আর দোষ কি মেম দিদি? সরি সরি দিদিমণি। এই আপনাদের এই সংসারে নিত্য নতুন হালচাল দেখে পুরো কানটাই বিগড়ে যাচ্ছে। তা কি এমন নিত্য নতুন হালচাল দেখলি তুই? এই 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 ধরুন না আপনারই কথা, এই প্যান্ট ছেড়ে শাড়ি, এই মারুতি ছেড়ে পাগাড়ি, চোখে কাজল, কপালে টিপ, পশ্চিমকালে তো ভেবেছিল। এই শোন না, বলছি আমাকে কি খুব খারাপ দেখাচ্ছে রে? কোন শালা বলবে যে খারাপ? আপনাকে দেখে মনে হচ্ছে যেন অভিসারে গৌরবিনী রাজঘাট, কিন্তু কদম তোলাই বাসুরি দিকে সেটি তো বুঝলাম। তার মানে কার বাসির সুরে আপনার এই পোশাক পরিবর্তন, এই হেঁটে হেঁটে মন্দিরে গমন? সব বুঝবি, সবুর কর, পরে সব বুঝতে পারবি। বলে না সবুরে মেওয়া ফলে। এই মোয়া ফলবে না আমরা ফলবে সেটাই ভাবছি। আচ্ছা শোন শোন, ভাববি পরে। এখন চল না, একটু তাড়াতাড়ি।
তুমি পড়ে যাচ্ছ কেন? তোমার কি শরীর খারাপ? না মানে শরীর খারাপ ঠিক নয়, মানে মন খারাপ। মন খারাপ? তার মানে? মানে ওই শাড়ি পরা তো অভ্যাস নেই, নতুন শাড়ি পরেছে তো তাই। ঘন্টা তুই চুপ করবি? এই আমি চুপ করলে তো আপনার এই নতুন শাড়ি পরার তার পুরনো হয়ে যাবে না। না না, যেটা তোমার পরা অভ্যাস নেই সেটা তো না পড়লেই পারতে মা। সেটা তো আপনি বুঝলেন, কিন্তু আমার দিদিমণি তো আর বুঝলো না। তা তিনি, তোমার দিদিমার তিনিটা কে? একটা বিচ্ছিরি ছেলে মাসিমা। এই আমার এমন রূপবতী গুণবতী এই শ্রীদেবীর মতো দিদিমণির দিকে ফিরেও তাকায় না। এই কোথায় কোথায় ধনী অহংকারী এই স্বেচ্ছাচারী বলে অপমান করে। তাই নাকি? না না, এ তো ভালো নয় বাবা। তবে আমার দিদিমণিও ছাড়বার পাত্রী নয়, একেবারে ফেবিকুইক আঠার মতো লেগে আছে। এই সেকালের চণ্ডীদাস ওই রানীকে ছিপে গেতে তুলেছিল, আর এখানে আমার দিদিমণি এই রানী হয়ে চণ্ডীদাসকে ছিপে গেতে তুলবে। তুমি তো বেশি বেশি কথা বলতে পারো বাবু। ওই ওই মাসিমা, ওই রসটুকুই সম্পদ করে তো বেঁচে আছি, নাহলে আমার আর কি আছে বলুন? এই মা বাবা নেই, এই বউ ছেলে নেই, এই ঘর বাড়ি নেই, আমি বেঁচে আছি কি তারও ঠিক নেই। ঘন্টা, তুই তোর এই পাগলের প্রলাপ বন্ধ করবি, না করলে আমি কিন্তু এক্ষুনি এখান থেকে চলে যাবো। এই তাহলে কি আমি এখানে এই বসে বসে পাগল আমি আপনার ওই পেছি পেছি? তুমি রাগ করছো কেন মা? বাচ্চা ছেলে দুটো কথা নাকি বেশি বলে ফেটেছি, এতে কি রাগের কি আছে? মাসিমা, এই আপনি বুঝলে কি হবে? আমার দিদিমণি তো আর বুঝলো না। এই বড় হয়েছে দার্জিলিং এ, লেখাপড়া শিখেছে বিলেতে, ইট কাঠ পাথরে, তাই সারা জীবন যে মায়ের স্নেহ জানলো না, সে আপনার মতো মায়ের মমতা বুঝবে কি করে? সে কি মা, তোমার মা? আমাকে 3 বছর রেখে আমার মা মারা যায়, তাই মায়ের স্নেহ মমতা কি জিনিস তা বোঝার সৌভাগ্য আমার হয়নি। তোমার সে ব্যথার সান্ত্বনার প্রলেপ দেওয়ার সাধ্য আমার নেই মা। তবু আমি বলছি, তোমার বিয়ের পর তুমি শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবেসো, তাহলে তার কাছে তুমি ব্যথার সান্ত্বনার প্রলেপ পাবে, পরশ পাবে। মা, আমি তবে ইংরেজি শিক্ষিতাই শিক্ষিতা, লেখাপড়া জানি না, তা তুমি বুঝবে কিনা জানি না। মা তার সন্তানের মায়ের বুকে কতখানি জায়গা জুড়ে বসে আছে। যাই মা, আমার পাগল ছেলে হয়তো আমার জন্য আবার আমাকে দেখতে না পেলে। আপনার ছেলে? হ্যাঁ মা, আমার সাগর ছাঁচা মানে আমার জীবনের স্পন্দন আমার সঙ্গে পূজা দিতে এসেছে। আমি মন্দিরে পূজা দিতে এসেছিলাম, আর সে বাইরে আমার জন্য অপেক্ষা করছে। কিন্তু তিনি মন্দিরে পুজো দিতে যাননি? না মা, তার একমাত্র আরাধ্য দেবী আমি, তাই সে বলে বাড়িতে তোমার মতন যে চিন্ময়ী প্রতিমা আছে, সে মন্দিরে কোনো পাথরের মূর্তিকে পুজো দিতে পারবে না। পাগল ছেলে। দাঁড়ান মা, সেই চিন্ময়ী প্রতিমাকে আমি একবার প্রণাম করি। সুখী হও মা, সুখী হও। আশীর্বাদ করি তুমি বিয়ে করে সংসারী হও, লক্ষ্মী মেয়ে হয়ে সংসারে থেকে তোমার মতন মেয়ের মাতৃ স্নেহর অভাব হবে না মা, অভাব হবে না। ঘন্টা, ঘন্টা রে, ঘন্টা রে, আমি বোধহয় আনন্দে পাগল হয়ে যাবো রে ঘন্টা।
আপনার স্নেহ যে এত মধুর তা আমি আগে জানতাম না। হে তোমার কথা কি বলবো দিদিমণি, এই ওনার কথা শুনে আমারই মনে হচ্ছিল যেন কিছু ফুল কিনে এনে ওনার ছেলের পরিবর্তে ওনার পা দুটো ধরে পুজো করি। মন্দিরে এসে আমি প্রতীককে দেখতে পাইনি ঠিক কথা, কিন্তু তবু মনে হচ্ছে মন্দিরে আসা আমার সার্থক হয়েছে। এই কালীঘাটের মন্দির, আমি কালীঘাটের মন্দির প্রাঙ্গণ থেকেই বলছি। হ্যাঁ হ্যাঁ, গাড়িটা আজই হওয়া চাই। 50 লক্ষ টাকা, কিন্তু বাঁচা মরা ঈশ্বরের হাত। ওকে ওকে, গড ব্লেস ইউ মাই ব্রাদার। একই আপনারা যা, তাহলে আজ ধাক্কা লাগেনি। আজ ধাক্কা লাগলে না আমি আপনার ভালো জায়গা দেখে কামড়ে দেব। তার মানে 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 আপনার একদিনের ধাক্কাতেই আমার এই দিদিমণির অহংকার সব ভেঙে চুরমার হয়ে গেছে। আর সেগুলো বেশ ভালো আদর যত্ন করে রিপেয়ার করে দিন। আমি ততক্ষণ ওই গাছ তোলায় গোড়া কত ফুচকো খেয়ে আসি। কি ব্যাপার, একেবারে বিচিত্র সাজে এখানে? তোমাকে অনুসরণ করাই তো আমার একমাত্র কাজ। যে কাজে কোনো সার্থকতা নেই সেই কাজ করে বোকারা আপনার মতো বুদ্ধিমতীরা নয়। তোমাকে ভালোবেসে আমি চিরকাল বোকাই থাকতে চাই, বুদ্ধিমতী হতে চাই না। আমি কিন্তু আপনাকে ভালোবাসি না, আর ভালোবাসতেও পারবো না। কিন্তু কেন, কি আমার অপরাধ? আমি কি তোমার ভালোবাসার যোগ্য হতে পারি না? আমি তো তোমার আদর্শে নিজেকে রাগিয়ে মানবী থেকে মানবী হওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তবু আমি আপনাকে ভালোবাসতে পারবো না, কারণ আমার হাত পা যে কঠিন কঠোর সোনার শেকলে বাঁধা। তোমার সে কর্তব্য পালনে আমি কোনোদিনই তোমাকে বাধা দেব না। শুধু তোমার ভালোবাসার চরণে একটু আশ্রয় ভিক্ষা দেবার সাধ্য আমার নেই। সেই ভিক্ষা দিতে পারে শুধু আমার মা। আমার হৃদয় মন্ত্রে জাগ্রতা দেবী, সেই দেবীর পূজায় উৎসর্গকৃত আমারই দেহ মন প্রাণ। তাই তার আদেশ হলে বেশ, আমি সেই দেবীর কাছেই যাব। আমার চোখের জলে তার পা দুটো আমি ধুইয়ে দেব, তার পায়ে আমার মাথা ঠুকে রক্ত বার করে সেই রক্তে রাঙিয়ে দেব আমার স্মৃতি। তবু তার অনুমতি আমি আদায় করবই। তা যদি পারো তাহলে আমিও তোমায় ভালোবাসবো। আমার বুক ভরা ভালোবাসা দিয়ে তোমার হৃদয় মন রাঙিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব। আর তা যদি তুমি না পারো তাহলে আমার ভালোবাসা তুমি কখনোই পাবে না, কখনোই পাবে না। অমন কথা তুমি বলো না। আমি যে তোমাকে আমার প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। আমি তোমারে ভালোবেসেছি, আমি তোমারে ভালো